This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আজকে এক সুরকারের গল্প দিয়ে একটুখানি শুরু করি। মানে সুরকারের কথা আমাকে উল্লেখ করতে হবে। সেই স্বর্ণযুগের কালজয়ী সুরকার গীতিকার সুধীন দাশগুপ্ত, তিনি যদি বেঁচে থাকতেন বোধহয় নতুন করে লিখতেন একই অঙ্গে কত রূপ দেখিনি তো আগে। যিনি বাংলাদেশি তিনিই ভারতীয়। এসআইআর শুরু হতেই এই ডাবল রোলের বাস্তু ঘুঘুরা ধরা পড়তে শুরু করেছে। কোথাও তার নাম লিটন, কোথাও সত্তার। নাম যাই হোক, ভারতীয় নাগরিকদের দেওয়ালে পিঠ ঠেকেছে এদের জন্যই। সবাই যেরকম করে এসেছে আমরা এরকম করে এসেছি। দালাল ধরে এসেছিল, তাই তো? 15,000 টাকা নিল দালাল। কি নির্লজ্জ স্বীকারোক্তি! উইপোকার মতো যারা একটার পর একটা উপনিবেশ তৈরি করে ফেলেছিল, যার কোনোটার নাম হয়ে ওঠে ডানকুনির কোবরা, কোনোটা নিউটাউনের খালপার, তারাই এখন মুখোশ খুলেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হতে সেই সব অসাধুরা হয়ে গেছে সাবধান। বাক্স প্যাট্রা যে হাতের কাছে ছিল তা নিয়ে ছোটাকিমপুরে। ভারত বাংলাদেশ সীমান্তের আগে শেষ চেকপোস্ট। এপারে উত্তর 24 পরগনার স্বরূপনগর, ওপারে সাতক্ষীরা জেলা। ওপার বাংলায় ফেরার জন্য কত ব্যস্ততা! যারা ঢাক পিটিয়ে বলছে অনুপ্রবেশকারী। কোথায় থাকতেন? ডানকুনি। এখানে কিভাবে এসেছিলেন? চোরাই পথে এসেছিলাম। আধার কার্ড, প্যান কার্ড কিছু নেই। আমি 1.5 বছর মতো এসেছি। পালাচ্ছেন কেন? এসিআরের জন্য। এপার বাংলার ভাতে ভাগ বসাতে কেউ দালালের হাতে গুঁজে দিয়েছিল হাজার হাজার টাকা, কেউ সাঁতরে নদী পার হয়ে এসেছে। এসআইআর নামতেই সেই অনুপ্রবেশকারীরা উল্টো সাঁতার কাটছে। পুলিশ সূত্রে খবর, এসআইআর শুরু হওয়ার পর হাকিমপুর চেকপোস্ট থেকে 2000-এরও বেশি অনুপ্রবেশকারী ওপারে ফিরেছে। কোথায় যাচ্ছেন? বাগেরহাট বাপের বাড়ি যাচ্ছি। কেন চলে যাচ্ছেন কেন? এই যে এই সমস্ত বেরোইছে, আবুর বাড়িতে কাপড় কাচতাম, ঘর মুছতাম। ওটা দিয়ে রাত্রে দালাল পার করে দিছে। কত টাকা নিয়েছিল? 5-6 হাজার টাকা নিয়েছিল। বাংলাদেশিদের ওপারে ফেরাতে রয়েছে বেশ কিছু নিয়ম। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, ধৃত অনুপ্রবেশকারীর আঙুলের ছাপ ও ছবি তুলে রাখতে হবে। জেনে নিতে হবে ধৃতের পরিচয় ও ঠিকানা, এবং যাবতীয় তথ্য আপলোড করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালে, যাতে আবার কোনোদিন এই দেশে ঢোকার চেষ্টা করলে শুরুতেই দরজাতে আটকে যায় ঘুরপোকারা। 71-এ শরণার্থী স্রোত দেখেছে স্বরূপনগর। মাঝে মধ্যে অনুপ্রবেশকারীদের ঢুকে পড়াও দেখেছে সীমান্তবর্তী জনপদ। এবার দেখছে উল্টো স্রোত, তবে সেই ভিড় আস্তে আস্তে পাতলা হচ্ছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি 9 বাংলা। হাকিমপুর স্বরূপনগরে গেলে তাদেরকে দেখা যাচ্ছে, তারা একেবারে বলে দিচ্ছেন যে কিভাবে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা বা কোথাও 15,000 টাকার বিনিময়ে তারা এপার বাংলায় চলে এসেছে। তবে শুধুমাত্র কি হাকিমপুর স্বরূপনগর নাকি, আমার বাংলায় তো বিভিন্ন জায়গায় এই সমস্ত বাংলাদেশিদের খোঁজ পাওয়া যাচ্ছে। আর জগদ্দল, কাল নিউটাউনে খালপার, সেই বিভিন্ন জায়গার ছবি আরও একবার আপনাদের সামনে তুলে ধরি, যাতে কারোর কানে সেই কথাটা বাজে। যখন যেখানে আমি অবস্থান করব, সে দেশের যদি নাগরিকত্ব চাই, সে দেশ যদি সম্মতি দেয়, অবশ্যই পাবো। এই যে মামার বাড়ির আবদার, যে দেশে থাকতে ইচ্ছে করবে সেখানে বাড়ি বানাবো। বাংলাদেশেও আছে, বাংলাতেও। এসআইআর চালিয়ে খেলতেই এমনই সব বকধার্মিকের টপ খোঁজ মিলছে। এই যেমন লিটন দাস, আগ মার্কা বাংলাদেশি। জগদ্দলের মামুদপুর পঞ্চায়েত এলাকায় যেমন লিটনের ঘর, তেমন বাংলাদেশের খুলনাতেও আছে বাড়ি। বাংলাদেশের ভোটার তালিকাতেও আছে নাম, আবার ভারতেও। 2019 থেকে টানা ভোটও দিয়ে আসছে এই বাংলাদেশি। দুশ্চিন্তার বিষয় হলো, এত কিছুর পরও বাড়ি শুদ্ধ এসআইআর-এ ফর্ম ফিল আপ করে ফেলেছে এই বাংলাদেশি। তাহলে কারা তাকে সাহায্য করলো? এসআইআর-এ তাদের নাম উঠে গেল। বিএলও যে ছিলেন বা বিএলএ যারা ছিলেন, তারা কি দায়িত্ব পালন করলেন?
এলাকার লোকজন বলছেন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে করতে অনেক কিছুই জোগাড় ম্যানেজ করে ফেলেছে লিটন। এসছি আমি অন্যভাবে এসছি। কোনোভাবে বলেন না, খুলে বলেন না। সবাই যেভাবে আসে লিটনকে চেপে ধরতে এপারে আসার ফর্মুলা বাতলে দিয়েছে। আর সেই ছকের ধাক্কায় মামুদপুরের সুভাষপল্লীর নাম পাল্টে বাংলাদেশি পাড়া বললে যে ভুল হয় না। সুভাষপল্লীতে মানে 50% বাংলাদেশি লোক আছে এখানে। 2002 পরে এরকম পাবেন অনেকে। জগদ্দলের সুভাষপল্লীর অর্ধেকই নাকি বাংলাদেশি। একই অঙ্গে এমন অজস্র রূপের হদিশ আরও আছে উত্তর 24 পরগনায়। এপারে এসে নথির জন্য অনুপ্রবেশকারীদের প্রথম কাজ বাবা খোঁজা। আর বাংলাদেশ লাগোয়া টাকিতে বাবা সাজিয়ে নথি তৈরি দুই বাংলাদেশের। কেউ বাবা হিসেবে প্রক্সি দিয়েছেন কাকা, কেউ প্রতিবেশীকে। বিয়েলো কি বলছে? বিয়েলো কি বলবে, আমরা তো জমা দিয়েছি। 2002 সালের লিস্টে নাম আছে না, ওই বাইরে কাটে গেছিলাম বলে তো হয়নি। তৃণমূল পরিচালিত টাকি পুরসভার 274 নম্বর বুথে বাড়ি রফিউল মণ্ডল ও আব্দুল সত্তার মণ্ডলের। কিভাবে তারা নাম ভারিয়ে কারসাজি চালানো? দুই ফুল একে অপরের দিকে আঙুল তুলেছে। এই অবৈধ ভোটাররাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। বিজেপিরা এদের প্রত্যেককে চিহ্নিত করে বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। যদি সীমান্তরক্ষী বাহিনী ঠিকভাবে তার কাজ করতো, গাফিলতি না করতো, ভারতের স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ তত্ত্বাবধানে থাকা সেই মন্ত্রক যদি সঠিকভাবে কাজ করতো, আজকের দিন কি দেখতে হতো? জগদ্দল থেকে টাকি বাংলাদেশিদের চালচলন দেখে অনেকেই ফোরন কাটছেন। এসআইআর না হলে বোধহয় জানাই যেত না অনুপ্রবেশকারীরা কতটা অতিথিবৎসল হতে পারে। অনন্ত চট্টোপাধ্যায়, দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু পুরুলিয়ার বাগমুন্ডিতে নিয়ে যাই। মুকরুব, সেই মুকরুবের শিক্ষাও নেই, স্ত্রীও নেই। পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নিয়ে যেতে নাকি কত কিছুই করে রাজ্য সরকার। তারা নাকি জানেই না পুরুলিয়ায় একটি আদিবাসী গ্রামে স্কুল 5 বছর বন্ধ। কিভাবে এগোবে এই আদিবাসী গ্রাম? দেওয়ালে লেখা, বিদ্যালয়ে আসবো, শুনবো, বলবো, পড়বো। কিন্তু যাদের জন্য এই লেখা তাদের আর দেখা মেলে না। শুধু ইট বালি সিমেন্টের বাড়ি হয়েই পড়ে রয়েছে পুরুলিয়ার বাগমুন্ডির এই স্কুল। লকডাউনের সময় তালা পড়েছিল, তারপর 5টা বছর পেরিয়ে গেছে, এখনো খুলল না মুকরুব জুনিয়র হাই স্কুল। তো অবস্থায় মাস্টারের জন্য বন্ধ হয়ে আছে, তার জন্য অসুবিধা তো হয়। তা কি বলবো, কোথায় যেতে হয় এখন? সুইসা 7 কিলোমিটার, সুইসা যায় তুনতুড়ি, এই দুটো স্কুলে মাস্টার নাই, তার জন্য খারাপ হয়ে গেল। মানে লকডাউন আগে বন্ধ ছিল, বন্ধ আর বন্ধ হয়ে গেছে। আর এই স্কুলটা চললে তো অনেক ভালো। ওইটাই তো বন্ধ, মাস্টার নাই তখন যে স্কুল বন্ধ। সুবিধা আছে কিন্তু দেখো ছেলাতে অনেক দূর যেতে আছে। স্থানীয় ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে উঠবে সেই আশায় জমি দান করেছিল এক আদিবাসী পরিবার। জমিতে 2014 সালে স্কুলটি তৈরিও হয়েছিল। সর্বশিক্ষা মিশনের আওতায় প্রায় 14 লক্ষ টাকা খরচ করে 3টি ক্লাস ঘর তৈরি হয়েছিল। ক্লাসও চলছিল অবসরপ্রাপ্ত এক শিক্ষককে দিয়ে। কিন্তু লকডাউনে সেই যে তালা পড়ল, তারপর আর স্কুল খুলল না। পড়ে পড়ে নষ্ট হচ্ছে বিদ্যালয় ভবন। জমিদাতা পরিবারের কাছেই রয়েছে স্কুলের চাবি। পরিবারের সদস্য নিয়ম করে এসে তালা খোলেন, তারপর ঝাড়ু দিয়ে আবার তালা বন্ধ করে দেন। এখানে আমি দান করেছি, হ্যাঁ, এই ছেলাপুলা আমার এই 5 টাকায় মানে শিখবে, সেটা না করে এখানে মানে মদ খাওয়া হচ্ছে, বিড়ি খাওয়া হচ্ছে, সিগারেট খাওয়া হচ্ছে। স্কুল করতে তো দিয়েছি, কিন্তু সেটাও তো হচ্ছে না। পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবার স্কুলের দুরবস্থা নিয়ে নাকি কিছুই জানেন না। এই খবর আমার কাছে আপাতত নেই, খবর নিয়ে দেখবো ব্যাপারটা কি। ওখানে এই ব্যাপারে তো আপনারা জানতে পারবেন, লোকাল এমএলএর কাছ থেকে যোগাযোগ করুন। সব জিনিসই জানা নেই, সব জিনিস জানা সম্ভব নয়। আমার কাছে খবর নেই, খবর নিয়ে দেখব। ড্রপ আউট শূন্যে নামিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করার জন্য তপশিলি জাতি উপজাতির পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী চালু করেছে রাজ্য সরকার। পড়ুয়াও আছে, কিন্তু স্কুল নেই। শিক্ষার শ্রীয়ের দূরত্বটা কতটা তা বুঝিয়ে দেয় এই আদিবাসী গ্রামের ছবিটা। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। গত কয়েকদিনে রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান বদলে দিয়েছে তৃণমূল। কাজে কর্মে ফেল পুরপ্রধানদের বিরুদ্ধে এটাই ছিল তৃণমূলের ভোট অ্যাকশন। কিন্তু জঙ্গিপুরে গোটা পুরসভাটাই কাঠগড়ায়, তা আবার দলের নয়, পুর এবং নগর উন্নয়ন দফতরের কাঠগড়ায়। 7 দিনের নোটিশ দিয়ে
জবাব তলব করা হয়েছে, না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কিন্তু হঠাৎ জঙ্গিপুর পুরসভা কেন কাজ করায়? শুধুই জনতার ক্ষোভ নাকি দলের অন্দরের কাঁটার ঝোপ? ভাঙাচোরা রাস্তা, আবর্জনা পরিষ্কার হয় না, পুরসভার কাজটা কি? গত কয়েক বছর ধরে এই প্রশ্নের উত্তর চাইছিলেন জঙ্গিপুর পুর এলাকার বাসিন্দারা, কিন্তু উত্তর পাওয়া যায়নি। একাধিক কাউন্সিলর ও চেয়ারম্যানের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিধায়কও। শোনা যায় তিনি নাকি পুরসভার বিরুদ্ধে অনাস্থাও আনতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই এবার অ্যাকশনে পুর ও নগর উন্নয়ন দফতর। পুরসভা অপরিষ্কার আছে, এলাকার মানুষ করেছে যে আমি অনেক চেষ্টা করেছি, গভর্নমেন্টের নজরে অবশ্যই আছে, পুরসভাবাসীর কোনো অসুবিধা না হয়। গভর্নমেন্ট যখন দেখছে আমার এটা করার নেই। সাধারণ মানুষের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল পুরসভার বিরুদ্ধে, সেই অভিযোগ পেয়েই পুরসভাকে শোকজ নোটিশ। বলা হয়েছে কি শহর অপরিষ্কার, ড্রেন পরিষ্কার হচ্ছে না, আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একটু বলেছে। প্রত্যেকটা কাউন্সিলরকে চিঠিটা দিতে বলেছে, যদি ওদের ওয়ার্ডে কিছু থাকে সে কমপ্লেনটা দেবে আমাদের। কিন্তু শুধু জনতার অভিযোগেই কি অ্যাকশন, নাকি রাজনীতির অঙ্কও আছে? কারণ 24-এর লোকসভা ভোটের তথ্য বলছে মুর্শিদাবাদ জেলার 21 ওয়ার্ডের এই পুরসভা এলাকায় কংগ্রেসের দাপট ফের বাড়ছে। 22-এর পুরসভা ভোটের ফল বলছে জঙ্গিপুরের 21 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 15টি, সিপিএম পায় 3টি আসন, কংগ্রেস 2টি, বিজেপি 1টি। কিন্তু পুরো ভোটের ঠিক 2 বছর পর 24-এর লোকসভা ভোটের নিরিখে পুরো এলাকায় তৃণমূল কোণঠাসা। লোকসভা ভোটের হিসেব বলছে জঙ্গিপুর পুরসভায় 10টি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, বিজেপি 9টি ওয়ার্ডে এগিয়ে, তৃণমূল এগিয়ে মাত্র 2টি ওয়ার্ডে। সারা পশ্চিমবঙ্গে কোনো মিউনিসিপ্যালিটি এলাকাতেই কাজ হয় না। সেখানে হয়তো ওদের নিজেদের দ্বন্দ্বের ভিত্তিতে চিঠিটা করানো হয়েছে কোনো এক নেতার মাধ্যমে। ওরা তো বলে যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, তাহলে আজকে কেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে তাকে শোকজ করতে হলো? এটা এই তৃণমূল কংগ্রেস সরকারেরই লজ্জা, এই দপ্তরের লজ্জা। 24-এর লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় রাজ্যে 100-র বেশি পুরসভায় পিছিয়ে তৃণমূল। পুরো পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ চরমে। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি পুরসভাকে নোটিশ, নাকি জনতার দাবি স্রেফ আই ওয়াশ? বিধায়ক বনাম চেয়ারম্যান কোন্দলের ফল এই নোটিশ। জনতার ক্ষোভ তো আরও অনেক পুরসভাকে নিয়ে, সেগুলোতেও এমন অ্যাকশন হবে তো? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সুকুমার রায় তো কবে লিখে গিয়েছে, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। আর শীতের সকালে রুটি, পাউরুটি, পরোটা বা ফুলকো লুচি নিয়ে বসে পড়ুন, আর সঙ্গে যদি থাকে নলেন। যদি এই কারণে বললাম, অঘ্রাণেও যে নলেনের সুঘ্রাণ মিলছে না। নলেন হিসেবে পাড়ার দোকানে বা মিষ্টির দোকানে আপনারা যা পাচ্ছেন তা হলো আসলে প্রক্সি। সবাই যেন এখন এই কৃত্রিম সুবাসেই মজে রয়েছেন। গুড়ের মান কম, মানে খুবই কমা হয়ে গিয়েছে। যদি ওরা খাচ্ছে কারণ মানুষ এটা আবেগে করে খাচ্ছে, হয়তো নতুন গুড় খেজুর গুড় হিসেবে খাচ্ছে, খেজুর গুড়ের স্বাদ গন্ধ সে কিছুই পাচ্ছে না। একটা কারণ ভেজাল, যত মান ছিল তত নাম ছিল, তত নাম ডুববে। দেখা যাচ্ছে চিনির কাজ করে, এক ভার রসেরই দেখা যাচ্ছে 1 কুইন্টাল গুড়, তাদের পয়সা হয়ে যাচ্ছে। আর আমাদের অরিজিনাল গুড় কিনে খেলে আমরা কি করবো, কি খাবো? আমরা লস, তো বিশাল লস। এই খাটনি করে মরছি, পয়সা হচ্ছে না। আর বেঙ্গল ব্রেকিং এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আপাতত খসড়া তালিকায় থাকছে না অন্তত 35,23,000-এরও বেশি নাম। কিভাবে জানবো? আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, দেখো এই মুহূর্তে যে হিসেব পাওয়া যাচ্ছে সন্ধ্যে 6টা পর্যন্ত, সেখানে 35,23,800 ভোটার, তাদের নাম আপাতত থাকছে না। তার কারণ এর মধ্যে মৃত সংখ্যা 18,70,000 ভোটার, স্থানান্তরিত অর্থাৎ বিভিন্ন জায়গায় নাম আছে এমন ভোটারের সংখ্যা 11,82,000, অনুপস্থিত অর্থাৎ এনুমারেশন ফর্ম কালেক্ট করেননি বা বিএলও যখন গেছেন বাড়িতে সেখানে খুঁজে পাওয়া যায়নি এমন রয়েছেন 3,80,000, ডুপ্লিকেট ভোটার রয়েছেন 77,565। এদের কারো নাম খসড়ায় তালিকায় থাকছে না। পরবর্তী সময় এই 5টি ক্যাটাগরি তুলে ধরে আলাদা একটি তালিকা তৈরি করবে কমিশন, যেটি প্রত্যেকটি এসডিও অফিসের বাইরে টাঙিয়ে দেওয়া হবে। ধন্যবাদ শ্রাবন্তী। বহুতলগুলিতে ভোট কেন্দ্র নিয়ে দ্রুত তালিকা পাঠাতে হবে, অর্থাৎ বহুতলগুলিতেই আলাদা ভোট কেন্দ্র তৈরি হবে। আগেই জানানো হয়েছিল কমিশনের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, জেলা শাসকদের আজকে কি নির্দেশ দেওয়া হলো?
প্রফেসর দেখো, এই বহুতল নিয়ে অনেক জল গড়িয়েছে। রাজনৈতিক নেতা বিশেষত শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বহুতলে কেন ভোট কেন্দ্র, সেখানে কি কুকুর বাসা? গতকাল একটি চিঠি দিয়ে স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন যে দেশের যে অন্যান্য যেরকম বিভিন্ন জায়গায় বহুতলে ভোট কেন্দ্র হয়েছে, সেই একই উদ্যোগ নিতে হবে এবার এ রাজ্যেও। এই চিঠি আসার পরপরই আজকের উদ্যোগী নির্বাচন কমিশন বহুতল গলিতে ভোট কেন্দ্র নিয়ে দ্রুত তালিকা পাঠাতে হবে জেলা শাসকদের। 4 তারিখের মধ্যে সেই তালিকা পাঠিয়ে দিতে হবে চিহ্নিত করে যে কোথায় কোথায় কত বহুতল রয়েছে। আপাতত বৈঠকে এমনটাই নির্দেশ গেছে সিইওর পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। আদালতের অনুমতিতে বিরোধী দলনেতার কর্মসূচি, আর সেটা নিয়েও পর্যন্ত তুলকালাম বাঁধল কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। বিজেপির অভিযোগ তৃণমূলের ইন্ধনেই সভায় বাধা দিচ্ছিল পুলিশ সমানে। পাল্টা পুলিশের দাবি আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। তো আর সেই তরজার আবহেই মিছিল এবং পথসভা করলেন শেষমেশ বিরোধী দলনেতা। বঞ্চনার অভিযোগে তৃণমূলকে নিশানাও করেন তিনি। পাল্টা জবাব এসছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছ থেকে। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। বিজেপিকে হাইকোর্ট দেখাচ্ছে পুলিশ, পুলিশকে হাইকোর্টে যেতে বলছে বিজেপিও। হাইকোর্টের অনুমতিতে বিরোধী দলনেতার পথসভার আয়োজন, আর তা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের অশান্তি পাকল কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। মমতা পুলিশ কর্মসূচি আটকাতে পারলেন, সন্দীপ গড়াইকে কেউ বাঁচাতে পারবে না। নজরে 26, জেলায় জেলায় পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে সভা করেন বিভিন্ন জায়গায়। বিকেলে কর্মসূচি ছিল বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। সেখানে মিছিল ও সভার অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে এসেছে বিজেপি। এরপরেও অশান্তি কিসের? এই ট্রাকগুলো রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে, আর অপর পাশে ট্রাকের উপরে একটা মঞ্চ বাঁধা হয়েছে, আর সেই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছে না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। কোর্টের নির্দেশ মেনে যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। বিকেলে চ্যাংড়াবান্ধায় পৌঁছন বিরোধী দলনেতা। প্রথমে পদযাত্রা করে, তারপর পথসভা। তার শুরুতেই কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপারের নাম করে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। 26-এ পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেন। আপনাদের সুশাসন দেব, সুরক্ষা দেব, গুজরাটের মতো শিল্প আনবো, ফিরিয়ে আনবো টাটাকে, খুলবো চা বাগান, মেকলিগঞ্জে হিমঘর হবে, চাংড়াবান্ধা সেজে উঠবে, কেন্দ্রীয় বন্দর এখানে হবে। বিজেপির 8 জন এমপি ছিল উত্তরবঙ্গে, 5 বছরে 200 কোটি টাকা এলাকা উন্নয়নের জন্য পেয়েছিল। ওই 200 কোটি টাকা খরচ করে বিজেপি কি কি উন্নয়ন করেছে, যদি ওর দম থাকে চৌপতিতে দাঁড়িয়ে ও যেন এই কথাটা বলার সাহস দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা মিছিলের আয়োজন নিয়ে আগেও বিতর্ক হয়েছে। কলকাতা বা জেলার বিভিন্ন কর্মসূচির অনুমতি আনতে হয়েছে হাইকোর্ট থেকে। চ্যাংড়াবান্ধার ক্ষেত্রেও তাই হলো। কিন্তু এক দশকে যে উত্তরবঙ্গের মাটিতে পদ্ম ধীরে দিনে ঘন হয়েছে, সেখানে বিরোধী দলনেতার সভা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ রাজনৈতিকভাবে কার জন্য লাভজনক হবে? কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রর রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের সভায় লোক নিয়ে যেতে অসুস্থ টোটো চালককে বাধ্য করা, হুমকি, মারধর, হেনস্থারও অভিযোগ উঠল। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা টোটো চালকের। ভিডিও ভাইরাল হতেই হইচই দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব সুকান্ত মজুমদার। এই টোটো চালক বিষপান করা এবং টোটোগুলোকে সারা পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশনের আওতায় আনা, স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার দপ্তরের মন্ত্রীর নির্দেশে সব জায়গায় হুমকি স্বরূপ টোটো চালকদের উপর নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনের কারণে আজকে টোটো চালক বিষ খেতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে শুধু টোটো চালক নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অটো চালক, ট্রেকার চালক, বাস চালক, বিভিন্ন ইউনিয়ন, লেবার সংগঠন সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে তোলাবাজি করতে এরা ব্যস্ত হয়ে পড়েছে। এটা একটা সম্পূর্ণ অভিনয়। ও আমার ছোট ভাই, ওকে আমি কোনো ঠেট দিইনি।
ও আমার ছোট ভাইয়ের মতো, ও গাড়ি চালাক, ও কেন গরিব লোক করে খাবে না কেন? ও তো আমার ভাই, আমার পাশের বাড়ি, ঠিক আছে? ও করে খাক, ও ভালো ছেলে, আমি এইটুকুনি বলবো। ওর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই, ও আমার ছোট ভাই, ও গাড়ি চালাক করে খাক। আর আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এটা মিথ্যা ফেক একটা নিউজ, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। ও আমার ভাই, ও করে খাক, ও ভালো থাকুক, এটুকুনি চাই।